3 মাস ধরে নির্বাচন দিয়েছে। কোনোদিন কেউ শুনেছেন এত গরমে? প্রতিবার দেখতাম 8 থেকে 13 মের মধ্যে ইলেকশন হয়ে রেজাল্ট বেরিয়ে যেত। আর এইবারেই প্রথম বিজেপির নিঘাত কোনো চক্রান্ত আছে, তা নাহলে জুন মাসের 4 তারিখ পর্যন্ত কেউ ইলেকশন নিয়ে যায়? মাধ্যমিক পরীক্ষা কবে হয়ে গেছে, রেজাল্ট বেরোবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হয়ে গেছে, রেজাল্ট বেরোবে। তারা কলেজে ভর্তি হবে, তাদের ভর্তির সুযোগ দিতে হবে। ইলেকশন কমিশন কিছু বোঝেন না? এই গরমে মানুষের কত কষ্ট হয়, এই গরমে একটা ছাতাতে কিছু হয় না, এই গরমে মাথায় একটা কাপড় দিলেও কিছু হয় না, এই গরমে একটা টুপি পরে থাকলেও কিছু হয় না। যা বড় বড় নেতা তারা ঠান্ডা ঘরে বসে থাকে, আর ঠান্ডা ঘরে বসে ইনস্ট্রাকশন দেয়, আর যারা মাটিতে চড়ে বেড়ায় তারা বোঝে ক্ষেতটা কত গরম হয়ে আছে, মাটিটা কত গরম হয়ে আছে। এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে এসছেন, আমি আপনাদের পাগুলোকে প্রণাম জানাই আর মাথাগুলোকে সম্মান জানাই। সবই তো শুনেছেন, নতুন করে বলার কিছু নেই। এটা বাংলার ইলেকশন নয় যে আগামী দিনে আমাদের সরকার থাকবে কিনা, এটা আগামী দিন মোদি থাকবে কিনা তার নির্বাচন। এবং আপনারা জিজ্ঞেস করুন, মোদিবাবু সকাল থেকে রাত অবধি বিজেপির প্রধানমন্ত্রী, আপনি শুধু আপনার প্রচার করে বেড়াচ্ছেন। সকাল থেকে শুরু করে দুপুর সন্ধ্যে রাত সারাক্ষণ নিজের প্রচার করে বেড়াচ্ছেন। একটা কোভিড ইনজেকশন দিলেও সেখানেও নিজের ছবি রেখে দেন। এত ছবি দিয়ে কি হবে? তখন আমরা সবাই একদিন ছবি হয়ে যাব, তখন আমরাই তো এক একটা ছবি হয়ে যাব। এত ছবি কোথায় থাকবে? গলসির মানুষকে আমি খুব ভালোবাসি। গলসি বুদবুদ আজকে আমার জায়গা নয়, অনেকদিন আগেকার। আপনাদের মনে পড়ে আমাকে হাজরায় মারার পর আমি যখন 91-এ মিনিস্টার হলাম, ইউথ মিনিস্টার 1.5 বছরের জন্য, ইউথ স্পোর্টস উইমেন চাইল্ড, আমি গলসি কাকসা বুদবুদে মিটিং করতে এসেছিলাম। এত ভিড় হয়েছিল, বুদবুদের একটা স্কুল গ্রাউন্ডের পাশে সম্ভবত মিটিংটা হয়েছিল। আমি মিটিং করে চলে যাবার পর আমি শুনেছি ভিড়ের চোটে একটা দেওয়াল ভেঙে গিয়েছিল এবং একটি 12 বছরের ছেলে মারা গিয়েছিল। তাই শুনে আমি অন্য মিটিং ফেলে রেখে আবার বুদবুদে ছুটে যাই এবং আমি ওখানে গিয়ে সব ঘটনার খবর নিই। তাই সারা জীবন এই ঘটনাটি আমার হৃদয়ে দুঃখ হিসেবে তোলা আছে। আমি আপনাদের সাথে দেখা হলো বলে এই কথাটি আজকে বললাম। গলসির মানুষ, আমি জানি আপনারা কারো কারো প্রতি বিরক্ত, কিন্তু মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের কারো কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন, তৃণমূলের প্রতি বিরক্ত নন, তৃণমূলের প্রার্থীর প্রতি বিরক্ত নন। সে তো এখনো যেতেই নি, জিতবে ইলেকশন হলে। আর এখানে যে দাঁড়িয়েছেন বিজেপির, তিনি তো খড়গপুরের এমপি ছিলেন। তার দল তাকে খড়গপুরেই মিদনাপুরে টিকিট দেয়নি। প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে বলছে তৃণমূলকে পেটাও, তৃণমূলকে ডান্ডা মারো, তৃণমূলকে লাঠি মারো। এটা কারো মুখের কথা হতে পারে? এটা মুখের ভাষা হতে পারে? একটা রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথা বলে তখন মনে রাখবেন সে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আর কেউ যদি ভাবেন প্রচারের আলোকে থাকবার জন্য তিনি উল্টো পাল্টা কথা বলেন, ওদের কেউ বলে না বোমা ফাটাবো, কেউ বলে উল্টে দেবো, কেউ বলে ওপরে পা ঝুলবে, নিচে রেখে দেবো, কেউ বা বলে লপটে দেঙ্গে, এই সমস্ত ভাষা, এই সমস্ত ভাষার কোনো মানে হয়?
রাজনাথের মতো মানুষ আমি কোনোদিন আশা করিনি। জয়গাইকেও মিটিংতে এসে বলেছে, এই ভাষাটা আমি কাগজে দেখেছি, আমার ভাষা নয়, ক্ষমা করবেন, এটা আমার ভাষা নয়, আমি জাস্ট ভাষাটা উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি। উনি বলেছেন, কাগজে বেরিয়েছে, সুতরাং এটা তো বেরিয়েই গেছে। কোন মাইকা লালা হ্যায় যে ক্যা ঢুকেঙ্গে? আমি রাজনাথবাবু প্রণাম জানিয়ে আপনাকে বলছি, আমরা রুখবো, কোনো ক্যা হতে দেবো না, এনআরসিতে দেবো না, এবং ইউনিফর্ম সিভিল কোড হতে দেবো না। আপনার কত ক্ষমতা আছে আপনি দেখে নেবেন। মোদির দোয়ায় তো বেঁচে থাকেন, সকাল বিকেল মোদিকে প্রণাম করে নিজের চেয়ার বাঁচান। আপনি তো আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, কেউ তো মানা করেনি। নীতিন গডকারি হতে পারত, কোনো আপত্তি ছিল না। একটা ভদ্রলোক যাক, যে অ্যাটলিস্ট মিনিমাম ভদ্রতা করবে। যারা দাঙ্গা করে মানুষ মেরে, যাদের হাতগুলো খুনে লাল হয়ে গেছে, লাল থেকে তৈরি হয়েছে গেরুয়া। সাধু সন্তরা এখন গেরুয়া পড়ে না, আর যারা পড়ছে বেচারা কষ্ট পাচ্ছে। কারণ দূরদর্শন থেকে শুরু করে সব কিছুই আজকে গেরুয়া করে দিয়েছে। ট্রেন স্টেশনগুলোও গেরুয়া করে দিয়েছে। শুধু আকাশটা করতে পারছে না গেরুয়া, প্লেনগুলো করে দিয়েছে। আকাশটা যদি ওদের সীমার মধ্যে থাকতো, আকাশটাকেও গেরুয়া করে দিত। আর গেরুয়া ধান যদি হতো, তাহলে ধানগুলোকেও গেরুয়া করে দিত। এই তো অবস্থা। বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে, পেয়েছেন কেউ টাকা? আমি কয়েকটা কোয়েশ্চেন করবো, আমি উত্তর এবার আপনাদের কাছ থেকে চাই। 15 লক্ষ টাকা করে উনি দেবেন বলেছিলেন, অ্যাকাউন্টে দিয়েছেন? যদি দিয়ে থাকেন বলুন হ্যাঁ, যদি না দিয়ে থাকে বলুন না। দিয়েছে? উনি বলেছিলেন 2 কোটি বেকারকে চাকরি দেবেন, দিয়েছেন? উনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন, ফিরিয়ে এনেছেন? গ্যাসের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, জিনিসের দাম বেড়েছে। এগুলো তো কেন্দ্রীয় সরকারের ঘাড়ে পড়বে, এগুলো তো দিল্লির কাজ। আমরা কি চাই? রুটি কাপড়া মাকান, এটাই আমার সাথে হিন্দুস্তান। আর ওরা কি চায়? এনআরসি। বলছি হবে না, হবে না, হবে না, হবে না। ওরা বলছে কে চাই? মানুষের অধিকার কেড়ে নেবে, দাঙ্গা লাগাবে। আমরা বলছি হবে না, হবে না, হবে না। ওরা বলছে ইউনিফর্ম সিভিল কোড করব, মানে আপনার নিজের ধর্মচারণ থাকবে না। বিজেপি ঠিক করে দেবে কে কি খাবে, কে কি পড়বে, কে কি ধর্ম পালন করবে। আমাদের বাংলার সংস্কৃতি, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে চিনি, আমরা বিবেকানন্দকে চিনি, আমরা রবীন্দ্রনাথকে চিনি, আমরা বিদ্যাসাগরকে চিনি, আমরা রাজা রামমোহন রায়কে চিনি, আমরা গান্ধীজিকে চিনি, আমরা নেহরুকে চিনি, আমরা বাবা সাহেব আম্বেদকরকে চিনি, আমরা মৌলানা আবুল কালাম আজাদকে চিনি। কিন্তু বিজেপির কিসের ধর্ম? যার সাথে না আছে মা দুর্গা, না আছে কালী, না আছে মা দুর্গা, না আছে কালী, না আছে লক্ষ্মী, না আছে সরস্বতী, না আছে সীতা, না আছে সাবিত্রী, না আছে দন্তী, না আছে বিদ্যাবতী। আমরা কত পুজো করি, শিব ঠাকুরও করি, শিবের মাথায় জল ঢালি, গণপতি পুজোও করি। যত ধর্ম আছে, আদিবাসীরা তাদের জায়ের থানে যায়, তাদের মাঝি থানে যায়। তপশিলি বন্ধুরা কেউ মতো ভক্ত, কেউ বা রাজবংশীরা পঞ্চানন বর্মর ভক্ত, কেউ বা যারা আদিবাসীরা আছেন রঘুনাথ মুর্মুর ভক্ত। নমশূদ্ররা তাদের প্রয়োজন অনুযায়ী করে, তাদের প্রথা অনুযায়ী করে। সবাই আমরা একসাথে করি। আর বিজেপির ধর্ম মানে কি জানেন?
ওটা বাইরে থেকে ধার করে নিয়ে এসেছে। তার কারণ দেশে যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বিজেপি তখন ছিলই না, বিজেপি তখন জন্মায়নি। তাই এ আজাদি ঝুটা স্বাধীনতা তুলে দিতে চাইছে, দেশকে স্বৈরতন্ত্র বানাতে চাইছে, দেশ বিক্রি করে দিতে চাইছে, মানুষ বিক্রি করে দিতে চাইছে, ধর্ম বিক্রি করে দিতে চাইছে, খাবার বিক্রি করে দিতে চাইছে, মাঠ ঘাট বিক্রি করে দিতে চাইছে, সংস্কৃতি বিক্রি করে দিতে চাইছে। আপনারা দেবেন সেটা করতে? আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন নিঃসংকোচে বলুন, আমাদের এখানে সব নেই, কতজন ডিম খেতে ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন।